পাইলস ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। বাই বর্ন এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ পাইলসের রিস্কে থাকে। আগে বুঝতে হবে যে রক্ত যাচ্ছে, রক্ত যাওয়াটা নর্মাল কোনো জিনিস না, নর্মাল কোনো ইস্যু না। এটা হতে পারে কোনো ভয়ঙ্কর অসুখের চিহ্ন। পাইলসে ওরকম ব্লিডিং হয় আবার অটোমেটিক ভালো হয়ে যায় দেখি রোগীরা মনে করে যে অসুখটা এমনি ভালো হয়ে যায়, কিন্তু ব্যাপারটা তা না। পাইলস ভিতরে থেকে আস্তে আস্তে প্রোগ্রেস করছে। একটা মানুষের যদি ডায়রিয়া হয়, দিনে 20 বার বাথরুম করে, সেক্ষেত্রেও তার অ্যানাল ফিশার হতে পারে। এবং কিছু কিছু কন্ডিশন যেমন যক্ষা থেকে অ্যানাল ফিশার হতে পারে। অ্যানাল ফিশার ক্যান্সারের একটা লক্ষণও হতে পারে। আসসালামু আলাইকুম। অ্যাডভান্স কোলোরেক্টাল কেয়ার এবং পাইলস ফিস্টুলা সেন্টার থেকে আমি আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগত। আমি ডক্টর মোহাম্মদ আরিফুল আলম, একজন বিশেষজ্ঞ কোলোরেক্টাল সার্জন। কোলোরেক্টাল সার্জারি নিয়ে কথা বলার আগে বলতে চাই, কোলোরেক্টাল সার্জন বলতে কি বোঝায়। কোলোরেক্টাল সার্জন হচ্ছে একজন চিকিৎসক যিনি কোলন এবং রেকটাম, বাংলায় বৃহদন্ত্র, যেটা খাদ্যনালীর সবচেয়ে বড় অংশ, সেই সাথে মলদ্বার এবং বায়ুপথের রোগ নির্ণয় এবং চিকিৎসার সাথে সম্পর্কিত একজন ব্যক্তি। আমরা আসলে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে, মলদ্বারের যে কোনো সমস্যাকে আমরা মনে করি পাইলস। কিছু হলেই মনে করি পাইলস। মলদ্বার ফুলে গেছে, মলদ্বারে ব্যথা, মলদ্বার দিয়ে রক্ত যায় বা মলদ্বার দিয়ে রস বের হয়, সবাই খুব কমনলি বলি যে আমাদের পাইলসের সমস্যা। আসলে কি তাই? সবকিছু কি পাইলস দিয়ে ব্যাখ্যা করা যায়? 100 রকমের কারণ আছে যে কারণে মলদ্বারে ব্যথা হতে পারে, মলদ্বার ফুলে যেতে পারে, মলদ্বার দিয়ে রস আসতে পারে, মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে। আমরা প্রায়ই এই এই লক্ষণগুলোকে খুব সাধারণভাবে নেই, সাধারণভাবে বসে থাকি, মনে করি আপনা আপনি ভালো হয়ে যাবে, বিভিন্ন রকমের ভ্রান্ত চিকিৎসা নিই, যার কারণে ক্ষতিগ্রস্ত হই। এই সমস্যা কোনো সিম্পল সমস্যা নাও হতে পারে, এটা হতে পারে আপনার পরবর্তীতে বড় কোনো অসুখের কোনো অশনি সংকেত। সেজন্য আগের থেকেই আমাদের সাবধান হওয়া উচিত। তাই মলদ্বারের কোনো সমস্যা, যে কোনো সমস্যা, এটা ফুলে যাওয়া হোক, ব্যথা হোক, রক্ত পড়া হোক, রস পড়া হোক, পুজ পড়া হোক, সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন। আগে বুঝতে হবে যে রক্ত যাচ্ছে, রক্ত যাওয়াটা নর্মাল কোনো জিনিস না, নর্মাল কোনো ইস্যু না। এটা হতে পারে কোনো ভয়ঙ্কর অসুখের চিহ্ন। এখন প্রায়ই খুবই অল্প বয়সে আমরা মলদ্বারের ক্যান্সার দেখতে পাচ্ছি। সেই জন্য দরকার সচেতনতা। ওই জন্য মলদ্বারে যদি কখনো রক্ত যায়, এটা পাবলিক অ্যাওয়ারনেস, মানে ঘরে ঘরে যে কোনো ভাবে মানুষের শিক্ষার সাথে শুরু করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে জানানোর ব্যবস্থা করতে হবে, যেন মলদ্বার দিয়ে রক্ত গেলে তারা বাসায় বসে না থেকে চিকিৎসকের সঠিক এবং সুচিকিৎসকের পরামর্শ নেয়। মলদ্বারের গুটি, এটা পাইলসও হতে পারে, আবার ফিস্টুলার সূত্রপাত হতে পারে। পাইলস দেখা যায় যে পাইলস মেনলি মলদ্বারের ভিতরে থাকে। পাইলস যত বড় হয়, দিনে দিনে আস্তে আস্তে বাইরে আসা শুরু করে। কিন্তু পাইলস ভেতরে থাকলেও বাহিরে মাঝে মাঝে ফোলা হয়। কিভাবে? পাইলসে 2 রকমের ব্লিডিং হতে পারে। একটা যেটা আমরা চোখে দেখি, আমাদের বাথরুমের সাথে পড়ে, আর একটা আছে যেটা চোখে দেখা যায় না কিন্তু চামড়ার নিচে রক্ত জমাট হয়। সেইটা যে ওইটা একটা ফোলার মতো হয়ে মলদ্বারের বাইরে বের হয়ে আসে, এবং কিছুদিন পরে এই রক্তটা যখন শরীর অটোমেটিক টেনে নেয়, তখন এই ফোলাটা আবার কমে যায়। এটাও কিন্তু পাইলসের একটা লক্ষণ। আবার ফোলাটা এমনও হতে পারে যখন একটা ইনফেকশন হয়ে ব্যথা হয়ে ফুলে যেতে পারে, সেটাও একটা ফোলা। কিন্তু এইটা ইনফেকশন থেকে ফোলা যেটা, সেটা আবার কিছুদিন পরে ফুলতে ফুলতে একসময় ফেটে ওখান থেকে রস বা পুজ বের হয়। পুজ বের হওয়ার পরে সেটা ফিস্টুলায় রূপান্তর হতে পারে, হয়ে ভালো হয়ে যায় না। রোগ কিন্তু ভিতরে থেকেই যায়, সে আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে। যেমন পাইলসের 4টা গ্রেড আছে, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড। ফার্স্ট গ্রেড হলে আপনাকে হয়তো একদিন ওয়ার্নিং দেবে একটা ব্লিডিং হয়ে, তারপর সে থেমে গেল, আপনি চিকিৎসকের পরামর্শ নিলেন না, ডে বাই ডে মাঝে মাঝে আপনার কষা পায়খানা হলো, বা আপনি হয়তো দীর্ঘক্ষণ বসে কোথাও জার্নি করলেন, এরপরে দেখা গেল আরেকদিন ব্লিডিং হলো। এভাবে পরপর দেখা গেল যে প্রথমে একবার হয়েছিল, এরপর 2 দিন 3 দিন ধরে ব্লিডিং গেল, এভাবে বাড়তে থাকে। তখন আপনি এই দেখলেন, ডাক্তার সাহেবের কাছে গেলেন, দেখলেন অলরেডি সেকেন্ড ডিগ্রি হয়ে গেছে। এরপরে সেকেন্ড ডিগ্রি থেকে থার্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি থেকে ফোর্থ ডিগ্রি, এটা আস্তে আস্তে ডেভেলপ করে। পাইলসের কিন্তু ফার্স্ট থেকে ফোর্থ ডিগ্রি পর্যন্ত আসতে একটা বিশাল সময় লাগে, এবং সত্যিকার অর্থে যে পাইলসে ওরকম ব্লিডিং হয় আবার অটোমেটিক ভালো হয়ে যায় দেখি রোগীরা মনে করে যে অসুখটা এমনি ভালো হয়ে যায়, কিন্তু ব্যাপারটা তা না। পাইলস ভিতরে থেকে আস্তে আস্তে প্রোগ্রেস করতে থাকে, এবং একটা সময় হয় যখন এটা বাহির থেকে বের হয়ে আসার চেষ্টা করে, এখানে ইনফেকশন হয়, ওটার মধ্যে রক্ত জমাট বাঁধে, এরকম ধরনের যখন কমপ্লিকেশন ডেভেলপ করে, তখন আসলে রোগীরা ডাক্তারের কাছে যায়। কিন্তু আসলে যখন প্রথম তার সিমটম হয়, সেই মুহূর্তে যদি ডাক্তারের পরামর্শ নেয়, তাহলে ভবিষ্যতের যে কমপ্লিকেশন, যে জটিলতাগুলো, এগুলো থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। ল্যাপারোস্কোপি তো এখন আধুনিক বিশ্বে একটা, আমি বলবো এই এরাই একটা অন্যতম একটা
আহ, আবিষ্কার, যেটা মানুষের জন্য, মানুষের স্বাস্থ্য সেবার জন্য অত্যন্ত দরকারি। যেমন এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই যে কোলন বা রেকটামের বা খাদ্যনালীর যে কোনো ক্যান্সার, আমরা ট্র্যাডিশনাল পদ্ধতিতে যখন আগে অপারেশন করা হতো তখন পেটে অনেক বড় একদম উপর থেকে নিচ পর্যন্ত কেটে আমাদেরকে অপারেশন করতে হতো। কিন্তু ল্যাপারোস্কোপি একটা পদ্ধতি যেখানে 4-5টা ফুটা করেই আমরা কোলন এবং রেকটামের ক্যান্সারের অপারেশন এখন সহজে রোগীদেরকে কম কষ্ট দিয়ে, রোগীদেরকে অল্প সময়ের মধ্যে কম রিস্কি পদ্ধতিতে এবং ভালোভাবে, এবং যেটাকে বলে হয় যে প্রায় নিয়ার অ্যাবাউট 100% ক্যান্সার রিমুভ করে আমরা এই অপারেশনগুলো ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারছি, যেটা ওপেন সার্জারিতেও আগে যেভাবে আমরা কেটে পেট খুলে পুরো করতাম সেখানেও সম্ভব হয় না, সেটা ল্যাপারোস্কোপিতে এখন সম্ভব হচ্ছে। পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা তিন রকম অসুখ। অ্যানাল ফিশার এর সবচেয়ে কমন এবং প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আমি যদি সহজভাবে বলি যে আমাদের বাথরুমের রাস্তার মুখের একটা ডায়ামিটার আছে, একটা সাইজ আছে। এখন এই বাথরুমের রাস্তার মুখের সাইজের থেকে যদি আমাদের যে বাথরুমটা বের হয় সেটা সাইজ যদি মোটা হয় এবং শক্ত হয় তাহলে বের হওয়ার সময় ওখানে আঘাত লেগে মলদারটা ফেটে যাবে। এই যে ফেটে যাওয়াটা, এটাকেই বলা হয় অ্যানাল ফিশার। এইটা সবচেয়ে প্রধান কারণ। এছাড়া একটা মানুষের যদি ডায়রিয়া হয়, দিনে 20 বার বাথরুম করে, সেক্ষেত্রেও তার অ্যানাল ফিশার হতে পারে। এবং কিছু কিছু কন্ডিশন, যেমন যক্ষা থেকে অ্যানাল ফিশার হতে পারে, ক্রনস ডিজিজ নামে একটা অসুখ আছে, সেখান থেকে অ্যানাল ফিশার হতে পারে। ইভেন অ্যানাল ফিশার ক্যান্সারের একটা লক্ষণও হতে পারে। আবার পাইলসের অন্যতম প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা সায়েন্সের ভাষায় আমরা বলি অভিকর্ষ স্তরণ। যেমন ধরেন যে গরু এবং ছাগল, এদের কিন্তু কখনো পাইলস হয় না, কারণ এদের যে পশ্চাৎদেশ, এদের যে পাইপট, এটা নিম্নমাখী না। আমরা মানুষ যারা, আমরা যখন দাঁড়াই তখন আমাদের পাইপটটা থাকে পৃথিবীর কেন্দ্রের দিকে। এই জন্য পৃথিবীর কেন্দ্রের যে টানটা, এটা আমাদের মলদ্বারের সরু শিরার উপরে কনস্ট্যান্ট কাজ করে, যার কারণে বাই বর্ন এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ পাইলসের রিস্কে থাকে। আর ফিস্টুলা হচ্ছে মলদ্বারের ইনফেকশন থেকে হয়, এবং খুব কমনলি এটা অ্যানাল ফিশার থেকেই হয়, যে অ্যানাসের কোনো একটা জায়গা ফেটে যায়, তারপরে ওখানে বাথরুম বা স্টুল ঢোকার পরে ওখান থেকে ইনফেকশন হয়, এরপরে হয় ফোড়া, যেটাকে সহজ ভাষায় আমরা মেডিকেল সায়েন্সে বলি অ্যাবসেস, তারপরে সেই অ্যাবসেস থেকে হয় ফিস্টুলা। এটা ফিস্টুলার সবচেয়ে কমন কারণ। এভাবেও হতে পারে। আর একটা হতে পারে যে আমাদের মলদ্বারে অনেক, প্রায় 1000 খানেক গ্রন্থি আছে, যেখান থেকে তৈলাক্ত পদার্থ বের হয়। এই তৈলাক্ত পদার্থ বের হয়ে বাথরুমটা যেন ইজিলি বের হয় সেটার ব্যবস্থা করে। কিন্তু অনেক সময় এই তৈলগ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যেতে পারে। এই বন্ধ হয়ে গেলে তখন এই গ্রন্থির মধ্যে সেই তৈল যে সিক্রেশনগুলো, সেগুলো জমা হয়, তারপরে ওখানে ইনফেকশন হয়ে সেখান থেকেও ফোড়া হয়ে ফিস্টুলা হতে পারে। দেরি করলে ক্যান্সার হতে পারে। পাইলস থেকে সাধারণত কখনো ক্যান্সার হয় না, অ্যানাল ফিশার থেকেও কখনো ক্যান্সার হয় না, বাট দীর্ঘদিনের ফিস্টুলা থেকে ক্যান্সার হতে পারে। আবার পাইলস একটা ক্যান্সারের একটা লক্ষণ হতে পারে। দেখা যেতে পারে পেশেন্টের অন্য কোনো সিমটম নেই, শুধু পাইলস আছে। যেমন পাইলস অপারেশন করতে আসলে রোগীদেরকে আমরা কোলোনোস্কোপি পরীক্ষাটা করে নিই, এবং এরকম হয়েছে যে পাইলস নিয়ে আসছে রোগী, কিন্তু কোলোনোস্কোপি করে দেখি আমি তার কোলনে ক্যান্সার আছে বা রেকটামে ক্যান্সার আছে। আমরা প্রায়ই কবিরাজি চিকিৎসার বিভিন্ন রকমের জটিলতা নিয়ে রোগী আমাদের কাছে আসে। তো আসলে কি যে অ্যানাল ফিশার এবং পাইলস যেটাই হোক না কেন, এই রোগগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। যেমন ধরেন যে আপনার বাথরুমের রাস্তায় ব্লিডিং হচ্ছে পাইলসের জন্য, আপনি যদি একটু ডায়েট নিয়ন্ত্রণ করেন, একটু পানি বেশি খান, একটু সবজি বেশি খান, আপনার কোষ্ঠকাঠিন্য প্রিভেন্ট করেন, এটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। এখানে কবিরাজেরও কোনো নাই, ডাক্তারেরও তেমন কোনো রোল নাই, এমনি কিন্তু ভালো হয়ে যায়। বাট হয় কি, দেখা গেল কোথাও একটু ফুলে গেল, যেটা অটোমেটিক ভালো হয়ে যাওয়ার কথা। গ্রামের মানুষজন মনে করে যে কবিরাজের কাছে গেলে ভালো হয়ে যাবে, তখন কবিরাজের কাছে যায়। যাদের আসলে মলদ্বার সম্বন্ধে তো ওই জ্ঞানটা তো নাই, তারা বিভিন্ন রকম চিকিৎসা করে। অনেক সময় গাছ লাগিয়ে দেয়, অনেক সময় ইনজেকশন করে। এখানে আছে কিছু কিছু পল্লী চিকিৎসক আছে যারা এখানে ইনজেকশন করে। যারা ইনজেকশন করে সেই ইনজেকশনের লেভেলটা কত দূর পর্যন্ত যাবে না, এই জ্ঞানটা তো তাদের নাই। এই জন্য দেখা যায় যে হয় অ্যাসিড লাগায়, না হলে এরকম ভাবে ইনজেকশন করে, তখন মলদ্বারটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে তখন মলদ্বারে ইনফেকশন হয়, পচন ধরে, রক্তপাত হয়। ধীরে ধীরে এখান থেকে মানে মলদ্বার শুরু হয়ে যাওয়ার চান্স থাকে, যেটা খুবই মারাত্মক একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে যেটা আমি প্রায়ই খেয়াল করি, যে অনেক বেশি
ডিপ পরিমাণ অ্যাসিড দেওয়ার জন্য, মলদ্বারের আমরা যে বাথরুম করি, আমাদের বাথরুমের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের যে পেশিগুলো থাকে মলদ্বারের চারপাশ দিয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং পেশেন্টরা দেখা যায় যে আপনার বাথরুম ধরে রাখতে পারে না। সেসব ক্ষেত্রে আমাদের এমনও হয়েছে যে সেই রোগীকে তার মলদ্বারটা বন্ধ করে আমাদের তাদের পেটে ব্যাগ সিস্টেম বা কোলোস্টমি করে দিতে হয়েছে। এই জন্য এটা খুবই ভয়ঙ্কর। আমি প্রত্যেক আমাদের গ্রামে যারা আছেন তাদেরকে বলবো যে এরকম অপচিকিৎসার শিকার যেন তারা না হন, সঠিক সময়ে তারা যেন সঠিক চিকিৎসা নেন। আপনি কবিরাজের কাছে না যেয়ে অন্তত আপনার বাড়ির কাছে স্বাস্থ্য কমপ্লেক্সে যান, তাহলেও তারা আপনাকে সঠিক জায়গায় অন্তত রেফার করবে। ফার্মেসির কাছে আপনি গেলেন, প্রথম কথা সে তো চিকিৎসক না, সে শুনতেছে আপনার সমস্যা হচ্ছে, আপনাকে ওষুধ দিচ্ছে। সে চিকিৎসক না, এটাও তার সিমটম তার বোঝার কথা না, প্লাস সে জায়গাটাকে দেখছেও না, জাস্ট আপনার মুখে শুনে ওষুধ দিচ্ছে। কি ভেবে ওষুধ দিচ্ছে? পাইলস, ফিশার না অন্য কিছু? তো এভাবে ওষুধ দেওয়া আসলে ঠিক না। বাংলাদেশ একমাত্র একটা দেশ যেখানে প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে ওষুধ বিক্রি হয়। আদারওয়াইজ এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। কখনই প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে ওষুধ বিক্রি হওয়া উচিত না, এবং সচেতন নাগরিকের এভাবে ওষুধের দোকান থেকে ওষুধ খাওয়াও ঠিক না। বাংলাদেশে এখন মোটামুটি কমিউনিটি ক্লিনিক প্রায় ঘরের আশেপাশেই হয়ে গেছে। তো একটু কষ্ট করে সেসব কমিউনিটি ক্লিনিকের কাছে তো যাওয়া যায়, তাহলে তো তারা উপকৃত হতে পারে। সুস্থ থাকুন, ভালো থাকুন।